আচ্ছা, যে কোনো বড় মজবুত স্ট্রাকচার, ধরুন একটা ব্রিজ বা একটা জাহাজের কথা, তার আসল শক্তিটা কোথায় লুকিয়ে থাকে বলুন তো? ওয়েল্ডিংয়ে, তাই না? কিন্তু এই ওয়েল্ডিংয়ে যদি একটা ছোট্ট ভুলও হয়ে যায়, তাহলে কিন্তু বিশাল বিপর্যয় ঘটে যেতে পারে। তো চলুন, আজকের এই আলোচনায় আমরা ওয়েল্ডিংয়ের সেই সব খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই, যা একজন বুদেশীয় ইঞ্জিনিয়ার হিসাবে জানাটা ভীষণ জরুরি। একবার শুধু কল্পনা করুন, একটা বিশাল ব্রিজের তার যে মেরুদণ্ড সেটাই যদি অসুস্থ হয়ে পড়ে। ব্যাপারটা শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু সত্যি বলতে যে কোনো স্টিলের কাঠামোতে ওয়েল্ড কিন্তু ঠিক ওই মেরুদণ্ডের কাজটাই করে। আর ওয়েল্ডিংয়ের মধ্যে যদি কোনো ডিফেক্ট বা খুঁত থেকে যায়, সেটা হলো একটা লুকিয়ে থাকা রোগের মতো, যা কখন যে ভয়ঙ্কর রূপ নেবে কেউ বলতে পারে না। তো চলুন শুরু করা যাক। আজকের পুরো জার্নিটা আমরা একজন ওয়েল্ডিং ডাক্তারের চোখে দেখব। প্রথমে আমরা স্টিলের রোগ বা ডিফেক্টগুলো কি তা চিনব। এরপর দেখব সেগুলোর কারণ আর প্রতিকার। তারপর ডাক্তারের টুলকিট দিয়ে কিভাবে ভেতরের সমস্যা খুঁজে বের করা হয় সেটা জানব। আর শেষে থাকবে একটা ফাইনাল চেকআপ, মানে পুরোটার একটা কুইক সামারি। ওকে, তাহলে আমাদের প্রথম সেকশন, স্টিলের অসুস্থতা। এখানে আমরা ওয়েল্ডিংয়ের সবচেয়ে কমন ডিফেক্টগুলোকে এক একটা রোগের মতো করে বুঝব। তো আমাদের লিস্টের প্রথম রোগ হলো পোরোসিটি। এটা কি জিনিস? ভাবুন তো, মেটালের ভেতরে যেন ছোট ছোট গ্যাসের বুদবুদ আটকে গেছে। ঠিক যেমন সোডার বোতলে গ্যাস থাকে। এই বুদবুদগুলো ওয়েল্ডকে ভেতর থেকে একেবারে স্পঞ্জের মতো ঝাঁঝরা আর দুর্বল করে দেয়। ফলে বোঝাই যাচ্ছে এর শক্তি অনেকটাই কমে যায়। এর পরে যেটা আসছে সেটা সম্ভবত সবথেকে ভয়ঙ্কর ডিফেক্ট, ক্র্যাক বা ফাটল। ওয়েল্ড বা তার আশেপাশের মেটালে তৈরি হওয়া এই ফাটলগুলো অনেকটা গভীর ক্ষতের মতো। একটু চাপ পেলেই এগুলো বাড়তে শুরু করে, আর শেষ পর্যন্ত পুরো স্ট্রাকচারটাকেই ভেঙে ফেলতে পারে। খুবই বিপজ্জনক। আচ্ছা, এবার আসি আন্ডারকাটে। এটা কি? ওয়েল্ড লাইনের ঠিক পাশে বেস মেটেলটা একটু বেশি গলে গিয়ে একটা খাঁজের মতো তৈরি হয়। ব্যাপারটা অনেকটা একটা গাছের ডালে ছুরি দিয়ে হালকা করে কেটে দেওয়ার মতো। ওই জায়গাটা সরু আর দুর্বল হয়ে যায়, আর সমস্ত স্ট্রেস বা চাপ ঠিক ওখানেই জমা হতে থাকে। এরপর হলো ল্যাক অফ ফিউশন। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? এখানে ওয়েল্ড মেটালটা বেস মেটালের সাথে ঠিকঠাকভাবে জোড়া লাগে না, মানে ফিউজ হয় না। ধরুন দুটো মাটির তালকে শুধু একটার ওপর আরেকটা রেখে দিলেন, কিন্তু মেশালেন না। ওপর থেকে দেখতে জোড়া লাগা মনে হলেও ভেতরটা কিন্তু একদম আলগা। এটা একটা সাংঘাতিক দুর্বল জয়েন্ট তৈরি করে। আর এই সেকশনের শেষ ডিফেক্টটা হলো স্ল্যাগ ইনক্লুশন। ওয়েল্ডিং করার সময় ফ্লাক্স বা অন্য কোনো বাইরের জিনিস যদি গলিত মেটালের ভেতরেই আটকে যায়, তাকেই আমরা বলি স্ল্যাগ ইনক্লুশন। এটা অনেকটা, মানে ধরুন হাড়ের ভেতরে যদি একটা পাথর আটকে যায় কেমন হবে, ঠিক তেমনই এটা মেটালের গঠনকে ভেতর থেকে নষ্ট করে একটা দুর্বল পয়েন্ট তৈরি করে দেয়। তাহলে চট করে মনে করে বলুন তো, কোন ডিফেক্টটাকে আমরা মেটালের ভেতরে আটকে থাকা ছোট ছোট গ্যাস বাবলের সাথে তুলনা করেছিলাম? বেশ, রোগগুলো তো চেনা হলো। এবার তাহলে আসা যাক ওয়েল্ডার্স প্রেসক্রিপশনে, মানে এই ডিফেক্টগুলো কিভাবে আটকানো যায় বা সারিয়ে তোলা যায়, চলুন সেটা দেখে নিই। একটা হেলদি ওয়েল্ডের জন্য এই চেকলিস্টটা কিন্তু মাস্ট। প্রথমত, সারফেস একদম পরিষ্কার রাখতে হবে। কেন? কারণ তেল, ময়লা বা মরিচা থেকেই তো স্ল্যাগ ইনক্লুশন হয়। দ্বিতীয়ত, হিট ইনপুট, মানে তাপ দিতে হবে একদম সঠিক মাপে। তাপ বেশি হয়ে গেলে হবে আন্ডারকাট, আর কম হলে ল্যাক অফ ফিউশন। তৃতীয়, শিল্ডিং গ্যাস ঠিকঠাক ব্যবহার করতে হবে। এটাই তো গলিত মেটেলকে বাতাসের হাত থেকে বাঁচায় আর পোরোসিটি হতে দেয় না। আর শেষে, আর্কের লেংথ আর ওয়েল্ডিংয়ের স্পিড, এই দুটোকে কন্ট্রোলে রাখতে হবে। এতে স্ট্রেস কন্ট্রোলে থাকে আর ক্র্যাক হওয়ার চান্স কমে যায়। তাহলে আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী গ্যাস বাবল বা পোরোসিটি আটকানোর ওষুধটা কি ছিল? ওকে, ডিফেক্ট আটকাতে কি করতে হবে সেটা তো জানলাম, কিন্তু যদি ডিফেক্ট হয়েই যায়, বিশেষ করে যেগুলো বাইরে থেকে দেখা যায় না, চলুন এবার ডাক্তারের টুলকিটটা খুলে দেখি, মানে সেই সব ইন্সপেকশন মেথড যা দিয়ে আমরা মেটালের ভেতরেও উঁকি মারতে পারবো। তো লেভেল 1 ডায়াগনোসিস হলো ভিজুয়াল ইন্সপেকশন, মানে খালি চোখে দেখা। এটা হলো একদম প্রথম আর সবচেয়ে বেসিক স্টেপ। ঠিক যেমন ডাক্তার প্রথমে রুগীকে দেখেই কিছু জিনিস বুঝে যান, তেমনি ওয়েল্ডের বাইরের ক্র্যাক বা আন্ডারকাটের মতো সমস্যাগুলো চোখে দেখেই ধরা যায়। এর পরের লেভেলটা হলো ডাই পেনেট্রেন্ট টেস্ট বা সংক্ষেপে ডিপি টেস্ট। এটা খুব মজার একটা পদ্ধতি। এখানে একটা স্পেশাল রঙিন লিকুইড ব্যবহার করা হয়। প্রথমে সারফেসটা পরিষ্কার করে ওই লিকুইডটা লাগিয়ে দেওয়া হয়। ওটা কি করে, খালি চোখে দেখা যায় না এমন সব সূক্ষ্ম ফাটলের মধ্যেও ঢুকে পড়ে। এরপর ওপর থেকে বাড়তি রং মুছে ফেলে একটা ডেভেলপার স্প্রে করলেই ম্যাজিকের মতো ফাটলগুলো স্পষ্ট ভেসে ওঠে। আর এবার আসি অ্যাডভান্সড ইমেজিংয়ে, ইউটি আর আরটি। আল্ট্রাসনিক টেস্টিং বা ইউটি হল ওয়েল্ডিংয়ের আল্ট্রাসাউন্ড। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ পাঠিয়ে ভেতরের ক্র্যাক বা ল্যাক অফ ফিউশনের মতো ডিফেক্ট খুঁজে বের করা হয়।
আর রেডিওগ্রাফি টেস্টিং বা আরটি হলো ওয়েল্ডিংয়ের এক্স রে বা গামা রে ব্যবহার করে পোরোসিটি বা স্ল্যাগ ইনক্লুশনের মতো ডিফেক্টের একটা ভেতরের ছবি তুলে নেওয়া হয়। একটা যেমন ক্র্যাক খুঁজতে ওস্তাদ, অন্যটা পোরোসিটি। তাহলে ভাবুন তো, ওয়েল্ডের গভীরে লুকিয়ে থাকা একটা ক্র্যাক খুঁজে বের করতে ওয়েল্ডিং ডাক্তার কোনটা ব্যবহার করবেন? আল্ট্রাসাউন্ড মানে ইউটি, নাকি এক্স রে মানে আরটি? বেশ, আমরা প্রায় শেষের দিকে। চলুন এবার একটা ফাইনাল চেকআপ করে নেওয়া যাক, মানে যা যা শিখলাম তার একটা কমপ্লিট হেলথ সামারি। এই টেবিলটা দেখুন, পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। রোগ যখন পোরোসিটি বা গ্যাসের ববল, তখন সেটাকে আমরা খুঁজে বের করি আরটি বা এক্স রে দিয়ে, আর তার প্রতিকার হলো প্রপার শিল্ডিং গ্যাস। আবার যখন রোগটা হলো ক্র্যাক বা ফাটল, তখন তার জন্য সেরা টুল হলো ইউটি বা ডিপি, আর তার ওষুধ হলো সঠিক হিট আর স্পিড। একইভাবে ল্যাক অফ ফিউশন বা স্ল্যাগ ইনক্লুশনের জন্য নির্দিষ্ট টেস্ট আর প্রতিকার আছে, মানে প্রত্যেকটা রোগের জন্য নির্দিষ্ট ডায়াগনোসিস আর নির্দিষ্ট কিওর। তো আমরা যা কিছু আলোচনা করলাম, এগুলো কিন্তু শুধু বইয়ের পড়া বা পরীক্ষার থিওরি নয়, এটা আসলে একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের শপথ। এই জ্ঞানকে কাজে লাগিয়েই তো আমরা একটা সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেব। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, কোয়ালিটি ওয়েল্ডিং শুধু একটা প্রসেস নয়, এটা সেফটি আর ডিউরেবিলিটির একটা প্রমিস। একটা বড় ব্রিজ হোক বা একটা নেক্সট জেনারেশন স্পেসক্রাফট, সব কিছুর পেছনে এই কোয়ালিটি ওয়েল্ডিং একটা অদৃশ্য গার্ডিয়ানের মতো কাজ করে। তাই এই স্কিলগুলো মাস্টার হওয়া মানে কিন্তু শুধু একটা কাজ শেখা নয়, ভবিষ্যতের টেকনোলজিকে আরও নির্ভরযোগ্য করে তোলার চাবিকাঠিটা হাতে পাওয়া। তাহলে ওয়েল্ডিং ডাক্তারের সব টুলস আর টেকনিক তো এখন আমাদের হাতে। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞান দিয়ে আমরা ঠিক কী ধরনের ভবিষ্যৎ গড়তে চলেছি?